হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিএম লার্ন একাডেমি। ডিএম লার্ন একাডেমির ইউটিউব প্ল্যাটফর্মে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। দেখো বন্ধুরা, আজকে চলে এসেছি একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। দেখো, প্রাইমারি টেট 2024 ডিসেম্বরে যে পরীক্ষা চলেছে, সেই পরীক্ষাকে লক্ষ্য রেখে আমরা কিন্তু প্রতিনিয়ত তোমাদের জন্য প্র্যাকটিস সেট দিয়ে চলেছি। তো বন্ধুরা দেখো, আজকের কিন্তু একটি প্র্যাকটিস সেট নিয়ে চলে এসেছি। দেখো, গণিতের প্যাডাগজি থেকে আজকের একটি গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট রয়েছে। দেখো, প্র্যাকটিস সেট নম্বর আজকের কিন্তু 7, অর্থাৎ এর আগে 6টা প্র্যাকটিস সেট দেওয়া হয়েছে। অবশ্যই কিন্তু তোমরা আমার প্লে লিস্ট থেকে দেখে নিতে পারো। ওকে, এবং দেখো আজকের কিন্তু যে ভিডিওটি হবে, অর্থাৎ যে প্র্যাকটিসটা নিয়ে আলোচনা করবো, সেখানে কিন্তু দেখো সিটেট 2018 জুলাইয়ের যে সকল প্রশ্নগুলো হয়েছিল, সেই সকল প্রশ্নগুলো নিয়ে কিন্তু আমরা আলোচনা করব। তাই কিন্তু আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই অবশ্যই প্রত্যেকে বলছি তোমরা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। ওকে, এবং যদি ভালো লাগে একটু লাইক করে দাও, সঙ্গে সঙ্গে বন্ধুদের কাছে একটু শেয়ার করে দিতে ভুলবে না। ওকে, আর কোথাও যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কিন্তু কমেন্টে তোমরা জানাবে। এবং তোমরা যারা এখনো আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করোনি, তোমরা চটপট করে সাবস্ক্রাইব করে নাও, না হলে কিন্তু গুরুত্বপূর্ণ ভিডিওগুলো তোমরা অবশ্যই করে মিস করে যাবে। এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে তোমরা কিন্তু প্রেস করে রাখো, যাতে ভিডিওগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে আমার নোটিফিকেশন পৌঁছে যায়। ওকে, তো দেখো, তোমরা যারা ভাবছো সমস্ত ভিডিওর পিডিএফগুলো পাওয়ার জন্য, অবশ্যই তোমরা পিডিএফগুলো পেতে পারো। দেখো, টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যেতে পারো। সেখানে কিন্তু আমার সমস্ত ভিডিওর পিডিএফ থেকে শুরু করে সমস্ত নোটিফিকেশান এবং বিভিন্ন নোটস দেওয়া হয় এবং কুইজও সেখানে দেওয়া হয়। তাই প্রত্যেকে বলছে অবশ্যই করে তোমরা যুক্ত হয়ে যেতে পারো টেলিগ্রাম গ্রুপে। তো চলো বন্ধুরা, আজকে দেখে নেব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি কী কী রয়েছে। সিটের 2013 জুলাইয়ের যে সকল প্রশ্নগুলি হয়েছিল, সেখান থেকে বাছাই করে কিছু প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করব এবং কনসেপ্ট ক্লিয়ার করার চেষ্টা করব। তাই প্রত্যেকে বলছে অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখো, স্কিপ না করে। ওকে, চলো দেখো, প্রথম প্রশ্ন কি বলেছে, নিচের কোন প্রশ্নটি খোলা শেষ প্রশ্ন, অর্থাৎ ওপেন এন্ডেড প্রশ্ন। অর্থাৎ খোলা শেষ প্রশ্ন কোনটি? দেখো দেখো ওপেন এন্ডেড প্রশ্ন আর ক্লোজ এন্ডেড প্রশ্ন, এই দুটো প্রশ্ন কিন্তু হয়। তো ডিটেলসে আমি কিন্তু তোমাদের এই দুটো আজকের ভালো করে বুঝিয়ে দেবো। দেখো, তোমরা যারা ওপেন এন্ডেড এবং ক্লোজ এন্ডেড, অর্থাৎ খোলা শেষ প্রশ্ন আর মুক্ত প্রশ্ন, আবার বলে মুক্ত প্রশ্ন বলে, আবার কোথাও বলে বদ্ধ প্রশ্ন বলে। ওকে, এবার আমরা প্রথমে উদাহরণগুলো দেখিনি, অপশানগুলো দেখিনি কি বলেছে। দেখো, 7-এর চেয়ে বেশি কি 27? তারপরে দেখো সংখ্যা 25, 71, 19, 9, 8, 17, 85 ঊর্ধ্বক্রমে লিখুন। তারপরে দেখো কোনটি বেশি, 35 না 17? 27-এর চেয়ে বড় যে কোনো সংখ্যার 4টি সংখ্যা লিখুন। এবার দেখো ওপেন এন্ডেড আর ক্লোজ এন্ডেড। এবার ক্লোজ এন্ডেড প্রশ্নটা কি না, ক্লোজ এন্ডেড প্রশ্নটা হচ্ছে যে প্রশ্নের কেবলমাত্র একটা মাত্র উত্তর থাকবে। ওকে, উত্তরটা আমরা একইভাবে দিতে পারবো, কোন রকম, দুরকম, 3 রকম ভাবে কিন্তু আমরা উত্তরটা দিতে পারবো না। সেটা হচ্ছে কি ক্লোজ এন্ডেড প্রশ্ন। ওকে, অর্থাৎ বদ্ধ প্রশ্ন। ঠিক আছে, আর যেমন দেখো 7-এর চেয়ে বেশি কি 27? দেখো, আমরা এর কিন্তু একটাই উত্তর দিতে পারি, হ্যাঁ 7-এর চেয়ে বেশি হচ্ছে 27। ওকে, তারপরে দেখো এই সংখ্যাটা 25, 71, 19, 8, 17, 85 এগুলো ঊর্ধ্বক্রমে সাজান। দেখো, এগুলো কি ঊর্ধ্বক্রমে একটা নির্দিষ্ট নিয়ম ধরে কিন্তু ঊর্ধ্বক্রমে আপনি একবারই সাজাতে পারবেন, একে কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে আপনারা কিছু করতে পারবেন না। ওকে, অর্থাৎ যে সকল প্রশ্নগুলোর উত্তরটা একভাবে দেওয়া যায় সেটা হচ্ছে কি ক্লোজ এন্ডেড প্রশ্ন বা বদ্ধ প্রশ্ন, বা খোলা বা একদম মুক্ত নয়, সেটা হচ্ছে কি বদ্ধ। অর্থাৎ একটা প্রশ্নের মাত্র একটি উত্তর সেখানে দেওয়া যেতে পারে। ওকে, তারপরে দেখো কোনটি বেশি, 35 বা 17? দেখো, এর মধ্যে তুমি অবশ্যই বলতে পারো এর মধ্যে কিন্তু 35টা বেশি। তাহলে দেখো এখানে কিন্তু আমরা 2 রকম 3 রকম ভাবে উত্তর দিতে পারছি না। কিন্তু দেখো শেষেরটা দেখো, 27-এর চেয়ে বড় যে কোনো 4টি সংখ্যা লিখুন। দেখুন 27-এর চেয়ে বড় যে কোনো দুটি সংখ্যা, আমরা যে কোনো যদি 4টি সংখ্যা লিখতে চাই, দেখো 27-এর চেয়ে বড় আমরা কিন্তু 4টে সংখ্যা অনেক রকম ভাবে লিখতে পারি। ওকে, যেমন 27-এর চেয়ে বড় 28, 29, 30, 31 এইভাবে লিখতে পারি। আবার দেখো 45, 50, 65 এইভাবে লিখতে পারি। তাহলে তার মানে এই প্রশ্নটাকে আমরা ওপেন এন্ডেড বলবো, অর্থাৎ 2 রকম, 3 রকম, 4 রকম ভাবে কিন্তু অনেক রকম ভাবে প্রশ্নের উত্তরটা দেওয়া যেতে পারে। সেটা হচ্ছে কি খোলা শেষ প্রশ্ন বা মুক্ত প্রশ্ন বা ওপেন এন্ডেড কোশ্চেন। ওকে, তো বন্ধুরা, আশা করছি ওপেন এন্ডেড আর ক্লোজ এন্ডেড যে সকল দুটি প্রশ্ন খুবই কিন্তু গুরুত্বপূর্ণ, এই দুটো পরীক্ষায় অনেকবার আসে দেখেছি, সিটেটের বিশেষ করে অবশ্যই করে কিন্তু
অনেকবার এসেছে, তাই এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। ওপেন এন্ডেড অ্যান্ড ক্লোজ এন্ডেড যে কোশ্চেন দুটো সেটা কিভাবে হয় না, ওপেন এন্ডেড হচ্ছে কি, যেটা হচ্ছে খোলা শেষ প্রশ্ন, সেটা প্রশ্নের উত্তরটা আমরা 2 রকম 3 রকম 4 রকম ভাবে দিতে পারি। আর ক্লোজ এন্ডেড প্রশ্নের উত্তরটা কি হচ্ছে, আমরা একভাবে কিন্তু প্রশ্নের উত্তরটা দিতে পারি। ওকে, চলো নেক্সট। এবার দেখো, দ্বিতীয় শ্রেণীর ছাত্রদের সমতল চিত্র এবং শীর্ষবিন্দু প্রান্তগুলি প্রকাশ করার জন্য সবচেয়ে উপযুক্ত হাতিয়ার হলো, দেখো ব্ল্যাকবোর্ড, পৃষ্ঠ, জিওবোর্ড, 3D সলিডের জাল, কিউব। দেখো, যখন দ্বিতীয় শ্রেণীর ছাত্রদের সমতল চিত্র আপনি কিন্তু বোর্ডের মধ্যে দিয়ে দিতে পারেন, শীর্ষবিন্দুগুলোকে দেখাতে পারেন, প্রান্তগুলিকেও প্রকাশ করতে পারেন ব্ল্যাকবোর্ডের পৃষ্ঠা দিয়ে। ওকে, জিওবোর্ড, 3D সলিডের জাল, দেখো এটা তেমন কোনো ব্যাপার নয়। কিউব, দেখো কিউব দিয়ে কিন্তু তোমরা খুব সুন্দরভাবে এই যে সমতল চিত্র বলেছে এগুলো শীর্ষবিন্দু আমরা দেখাতে পারি, কিন্তু প্রান্তগুলি এবং এগুলো কিন্তু সহজে আমরা প্রকাশ করতে পারি না। কিন্তু সহজে সব থেকে প্রকাশ করার যেটা বিষয় হচ্ছে, দেখো সব থেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কি, দেখো জিওবোর্ড। ওকে, কেন জিওবোর্ড সেটা আমরা একটু আলোচনা করে নেবো, দেখো ডিটেলসে। দেখো আমি একটা ছবি কিন্তু তোমাদের ডান দিকে দিয়েছি, দেখো তোমরা দেখতে পাচ্ছ জিওবোর্ডটা কি। জিওবোর্ড একটা হচ্ছে কি গুরুত্বপূর্ণ এলটিএম বা টিএলএম শিক্ষার আর টিচিং এর ক্ষেত্রে, অর্থাৎ শিক্ষার ক্ষেত্রে কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটা উপকরণ। এবার দেখো জিওবোর্ডে এরকম কতগুলো এরকম পেরেক দেওয়া থাকে। ওকে, এই পেরেক দিয়ে এবারে এই পেরেকের মধ্যে দেখো আমরা এইভাবে কিন্তু একটা গাঁটা নিয়ে যদি আমরা লাগিয়ে দিই, ওকে, চাম দিয়ে আমরা লাগিয়ে দিই এইভাবে, তো এটাকে দেখো কি হবে, তাহলে একটা ত্রিভুজ তৈরি হলো। তার মধ্যে তাহলে এর মধ্যে কিন্তু আমরা দেখো এর শীর্ষবিন্দুগুলিকে আমরা খুবভাবে প্রান্তগুলিকে আমরা প্রকাশ করতে পারছি। এবার দেখো এখানে যদি আমরা একটা সমতল চিত্র আঁকি, এখানে দেখো, তাহলে এর মধ্যে দিয়ে কিন্তু আমরা খুব সুন্দরভাবে দেখিয়ে দিতে পারছি। তাহলে সব থেকে বেটার হচ্ছে এই জিওবোর্ড, এই সমতল চিত্র, শীর্ষবিন্দু, কোণ, ত্রিভুজ, চতুর্ভুজ, বিভিন্ন এই যে দেখো এখানে এ তৈরি করা রয়েছে, ওকে, এখানে I8 তৈরি করা রয়েছে, এরকমভাবে কিন্তু আমরা বিভিন্ন কিছু তৈরি করতে পারি। তাহলে এক্ষেত্রে কিন্তু জিওবোর্ডটা সবথেকে গুরুত্বপূর্ণ একটা উপাদান। ওকে, চলো নেক্সট। 33 নম্বর প্রশ্ন কি বলেছে, দেখো নিম্নোক্ত পঞ্চম শ্রেণীর পাঠ্য বই থেকে গৃহীত, দেখো পাঠ্য বই থেকে একটা নেওয়া হয়েছে, এখানে যথাক্রমে 105 সেমি, 215 সেমি, 150 সেমি এবং 235 সেমি পরিমাপের 4টে খুঁটি আছে। দেখো 4টে খুঁটি আছে, যদি তাদের সমান দৈর্ঘ্যের টুকরো টুকরো করতে হয় তবে প্রতিটি টুকরোর সর্বোচ্চ দৈর্ঘ্য কত হবে, এই প্রশ্নটি। এবার দেখো তাহলে 4টে খুঁটি রয়েছে বিভিন্ন মাপের, সেই খুঁটিকে আমরা সমান টুকরো করব, প্রত্যেকটা সমান টুকরো করব, 4টে খুঁটি রয়েছে এবং তাদেরকে সমান টুকরো টুকরো করব, তাহলে প্রত্যেকটি টুকরো সর্বোচ্চ দৈর্ঘ্য কত হবে। দেখো কতগুলি টুকরো করব কিন্তু আমাদের বলে দেন, ধরো আমরা যদি 5টা টুকরো করতে চাই প্রত্যেকটাকে, হ্যাঁ, বা প্রত্যেকটা আমরা সবাইকে সমান করতে চাই, যদি একটাই রাখতে টুকরো করতে চাই, সমান করতে চাই, তাহলে সেটা কত মাপের হবে, এই কত দৈর্ঘ্য, তার দৈর্ঘ্যটা কত হবে। এবার এই প্রশ্নটি কেমন, দেখো এইচসিএফ এবং এলসিএম এর ওপর ভিত্তি করে শব্দ সমস্যাগুলি অনুশীলন করতে বলা হয়েছে। গুণনীয়ক এবং গণিতকগুলি পরীক্ষা জ্ঞান, এইচসিএফ খোঁজার দক্ষতা করুন, শেখা ধারণাগুলি ব্যবহার করা সমস্যা সমাধানের দক্ষতা বাড়াও। এবার দেখো তাহলে 105, 215, 150, 150 আর একটা কত বলেছে 235। দেখো এগুলোকে আমরা কি করব, অবশ্যই করে কিন্তু আমরা এদের এইচসিএফ করব, ওকে, অর্থাৎ হাইয়েস্ট কমন ফ্যাক্টর অর্থাৎ গসাগু কিন্তু আমরা অবশ্যই করে এদেরকে বের করব। যখন এইরকম অনেকগুলো সংখ্যা দেওয়া থাকবে এবং তাদের সমান কোনো কিছু দৈর্ঘ্য বের করতে বলবে, তখন কি করতে হবে, আমাদের কিন্তু এইচসিএফ করতে হবে। ওকে, অর্থাৎ গসাগু বের করতে হবে, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। আর এলসিএম হচ্ছে কি লোয়েস্ট কমন মাল্টিপল, অর্থাৎ
লঘিষ্ঠ সাধারণ গুণিতক। ওকে, এই দুটো কিন্তু মাথায় রাখতে হবে, গুণনীয়ক এবং গুণিতক। অর্থাৎ HCF হচ্ছে কি হাইয়েস্ট কমন ফ্যাক্টর, LCM হচ্ছে লোয়েস্ট কমন মাল্টিপিল। অর্থাৎ HCF অর্থাৎ কি হচ্ছে গসাগু অর্থাৎ গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, আর LCM হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। এবার যখন আমরা এইরকম ভাবে খুঁজতে যাব, অনেকগুলি সংখ্যার সমান পরিমাপ বের করতে যাব, তখন সেটাকে অবশ্যই সেই সংখ্যাগুলিকে কি করতে হবে, গসাগু করতে হবে, অর্থাৎ HCF খুঁজতে হবে। তাহলে এটা কিন্তু HCF খোঁজার দক্ষতা পরীক্ষা করুন বা করা হচ্ছে। ওকে, চলো নেক্সট। তারপরে দেখো তৃতীয় শ্রেণীর পাঠ্যপুস্তক থেকে নিম্নলিখিত একটি সমস্যা। এবার তৃতীয় শ্রেণীর পাঠ্যপুস্তক থেকে একটা সমস্যা বলেছে এখানে। দেখো নিম্নলিখিত সমস্যা সমাধানের জন্য কোন গাণিতিক অপারেশন ব্যবহার করা হবে। একজন দুধওয়ালা 10 দিনে 1410 লিটার দুধ বিক্রি করেছেন। তিনি একদিনে কত লিটার দুধ বিক্রি করেছেন? উপরের প্রশ্নের ব্লুমের, এটা বয়লয় হ্রস্ব হবে, ব্লুমের জ্ঞানীয় ডোমেনের অর্থাৎ ব্লুমের ট্যাক্সোনমি এই যে কোন দক্ষতা উল্লেখ হচ্ছে। তাহলে দেখো না, একটা সমস্যা রয়েছে যেখানে হচ্ছে একটা দুধওয়ালা 10 দিনে সে 1410 লিটার দুধ বিক্রি করেছেন। তাহলে একদিনে কত করেছেন? তাহলে দেখো এটাকে কিন্তু বিশ্লেষণের মধ্যে একটা কিন্তু খুঁজতে হবে। ওকে, অর্থাৎ এই যে 1410টাকে আমরা যদি ভেঙে বা ভাগ করে কিন্তু আমরা পাবো যে একদিনে তার কত দুধ ছিল। এখানে বলছে দেখো সংশ্লেষণ, জ্ঞান, অনুধাবন, বিশ্লেষণ। দেখো এখানে সঠিক উত্তরটি কি হবে, দেখো বিশ্লেষণ। অর্থাৎ সেই যে 1410 লিটার দুধটাকে কি হচ্ছে যে 10 দিন অর্থাৎ 10 দিয়ে যদি ভাগ করি তাহলে আমরা একটা দিনের কিন্তু হিসেব আমরা পাবো, একদিনে কত লিটার দুধ বিক্রি করেছিলেন। ওকে, তাহলে এখানে কিন্তু বিশ্লেষণ করতে হচ্ছে। ওকে, তো চলো নেক্সট পরেরটা। রশিদ পঞ্চম শ্রেণীতে অধ্যয়নরত। তিনি বিভিন্ন ধরনের ত্রিভুজকে বিভিন্ন বিভাগে শ্রেণীবদ্ধ করতে পারেন। তাহলে বিভিন্ন ত্রিভুজকে বিভিন্ন বিভাগে শ্রেণীবদ্ধ করতে পারছে, কোনটা সমবাহু, কোনটা সমদ্বিবাহু, কোনটা সমকোণী, কোনটা বিষমবাহু, এগুলো কিন্তু সে শ্রেণীবদ্ধ করতে পারছেন। কিন্তু একটি ত্রিভুজের 3টি কোণের যোগফল সর্বদা 180 হওয়ার জন্য যে বিমূর্ত প্রমাণ, অর্থাৎ তার মধ্যে কিন্তু মূর্ত ধারণাগুলি তৈরি হয়েছে, সে কিন্তু চিন্তা করতে পারছে, কিন্তু তার মধ্যে যে বিমূর্ত ধারণা সেটা কিন্তু গড়ে ওঠেনি। এবার হচ্ছে পিয়াগেট কগনিটিভ থিওরি অনুসারে, পাইজেটের কগনিটিভ থিওরি অনুসারে রশিদের কি হয়েছে দেখো, প্রি অপারেশনাল স্টেজে আছে, কংক্রিট অপারেশনাল স্টেজে আছে, ফর্মাল অপারেশনাল স্টেজে আছে, সেন্সরি মোটর স্টেজে আছে। দেখো যখন সে কোনো কিছুর বিষয়ে চিন্তা করতে পারে কিন্তু বিমূর্ত প্রমাণটা যখন সে বুঝতে পারে না, তখন সে কিন্তু অবশ্যই করে কোথায় থাকে, আমরা সবাই জানি যে কংক্রিট অপারেশনাল স্টেজে সে কিন্তু চিন্তা করতে শুরু করে, কিন্তু বিমূর্ত কোনো রকম সে কিছু বুঝতে পারে না। ওকে, এবং বিমূর্ত চিন্তা কখন করতে পারবে না, ফর্মাল অপারেশনাল স্টেজে কিন্তু সে বিমূর্ত চিন্তা করতে পারবে। ওকে, চলো নেক্সট। দেখো 36 নম্বর প্রশ্ন কি বলছে, NCF 2005 অনুযায়ী গণিত শিক্ষার জন্য বাচ্চাদের দক্ষতার বিকাশ করাই হলো গণিত শিক্ষার প্রধান লক্ষ্য। এবার স্কুল গণিতের সংকীর্ণ লক্ষ্য হলো উপযোগী ক্ষমতার বিকাশ করা। এখানে গণিতকরণ বলতে শিশুর ক্ষমতার বিকাশ বোঝায়। এবার কোন বিকাশটাকে বোঝাচ্ছে দেখো, গাণিতিকভাবে চিন্তা যুক্তি করার জন্য শিশুর সম্পদ বিকাশ করা, অনুমানগুলিকে তাদের যৌক্তিক উপসংহারে নিয়ে যাওয়া এবং বিমূর্ততা পরিচালনা করা। বর্গমূল, ঘনমূল এটা তো কোনোভাবেই নয়। দেখো গণিত শিক্ষার জন্য বাচ্চাদের যে দক্ষতার বিকাশ করাই হলো গণিত শিক্ষার প্রধান লক্ষ্য, অর্থাৎ বাচ্চার যে সকল দক্ষতা রয়েছে সেগুলো কিন্তু বিকাশ করার প্রধান লক্ষ্য। ওকে, এবার বলছে স্কুল গণিতের সংকীর্ণ লক্ষ্য হলো উপযোগী ক্ষমতা বিকাশ করা, উপযোগী ক্ষমতার বিকাশ করা। ওকে, তাহলে এবার কোন ক্ষমতাগুলোর বিকাশ করতে হবে, জ্যামিতিক উপপাদ্য তৈরি করা এবং তাদের প্রমাণ স্বাধীনভাবে করা, এটা তো কোনোভাবেই নয়। তারপরে দেখো শব্দ সমস্যাগুলিকে রৈখিক সমীকরণে অনুবাদ করা সহ সমস্ত সংখ্যার ক্রিয়াকলাপ দক্ষতার সাথে সম্পাদন করা, এটাও কিন্তু নয়। সবথেকে দেখো এখানে যখন যুক্তি ও চিন্তার বিষয় বলবে সেইটা সব সময় কিন্তু একটা ইম্পর্টেন্ট জায়গা হয়ে দাঁড়াবে। দেখো গাণিতিক চিন্তা যুক্তি করার জন্য শিশুর সম্পদ বিকাশ করা, আনুমানিক তাদের যৌক্তিক উপসংহারে নিয়ে যাওয়া, অর্থাৎ শেষে একটা যুক্তি দিয়ে শেষ একটা পর্যায়ে পৌঁছে দেওয়া এবং বিমূর্ততা পরিচালনা করা হচ্ছে কি গণিতের প্রধান লক্ষ্য হওয়া উচিত। ওকে, চলো নেক্সট। তাহলে কি দেখো এখানে সঠিক উত্তর হয়ে গেল একেরটা। নেক্সট, এবার দেখো একটি ভালো পুস্তকের হাইলাইট হলো। দেখো একটা ভালো পুস্তক তার হাইলাইট কি হতে পারে, কঠোর অনুশীলন করার জন্য এগুলি অসংখ্য অনুশীলন রয়েছে, সমস্ত পরিস্থিতি ধারণার মধ্যে প্রবর্তন করা যেতে পারে,
সমাধান করা উদাহরণ সহ অন্তর্ভুক্ত করা হয়েছে তারা ঘন ও ভারী হতে হবে। দেখো ঘন ও ভারী কখনোই কিন্তু হতে হবে না। আর কঠোর অনুশীলন করার জন্য কিন্তু এদের অসংখ্য যে অনুশীলন থাকতে হবে সেটা কিন্তু বড় বিষয় নয় কখনোই। ওকে, এবার দেখো সমস্ত পরিস্থিতির ধারণার মাধ্যমে প্রবর্তন করা যেতে পারে, অর্থাৎ এমন কিছু বিষয় থাকবে সেই পাঠ্যপুস্তকের মধ্যে যে সমস্ত পরিস্থিতির ধারণার মধ্যে দিয়ে কিন্তু সেটা প্রবর্তন করা যাবে এবং সমাধান করার জন্য কিন্তু প্রচুর উদাহরণ সেখানে অন্তর্ভুক্ত করা হবে। ওকে, তাহলে এখানে সঠিক দেখো 2 এবং 3, তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে 2 ও 4, 2, এখানে দেখো 3 আর 2। ওকে, দেখো 2 এর দাগে 3 আর 2। ওকে, চলো দেখো এনসিএফ 2005 এর উপর জোর দেয়। এনসিএফ 2005 কার উপর জোর দেয়? দেখো নির্বাচিত শিক্ষার্থীদের গণিত শেখানো হবে, প্রতিটি শিশুর জন্য বাধ্যতামূলক গণিত গণিতে সফল হতে হবে, ছাত্রদের তাদের যুক্তির জন্য প্রথমে পরীক্ষা করা উচিত, গাণিতিক ক্ষমতা অর্থাৎ গাণিতিক ক্ষমতার পরীক্ষা করতে হবে, তারপরে দেখো গণিত পাঠ্যক্রম নিম্নমানের জন্য পৃথক হতে হবে। দেখো পৃথক হতে হবে এটা তো কোনোভাবেই নয়। আর দেখো ছাত্রদের তাদের যুক্তির জন্য প্রথমে পরীক্ষা করে মানে গাণিতিক যে ক্ষমতা রয়েছে সেটাকে কিন্তু পরীক্ষা করতে হবে। তো আর একটা দেখো নির্বাচিত শিক্ষার্থীদের যে গণিত শেখাতে হবে এটা তো কোনোভাবেই হতে পারে না। গণিত কিন্তু সবার জন্য অর্থাৎ সবাইকে গণিত শেখা দরকার। এবার বলছে প্রতিটি শিক্ষার জন্য কিন্তু বাধ্যতামূলক হবে, অর্থাৎ প্রতিটি শিশুর জন্য অবশ্যই করে বাধ্যতামূলক হবে এবং গণিতে সফল হতে হবে। এটা কিন্তু অবশ্যই একটা যুক্তিযুক্ত সব থেকে গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে এনসিএফ 2005 তার উপর জোর দিয়েছিল। এটা হচ্ছে কি প্রতিটি শিশুর জন্য বাধ্যতামূলক ও গণিতে সফল হতে হবে, এইটার উপর কিন্তু অবশ্যই করে জোর দিয়েছিল। চলো নেক্সট দেখো 5, 10, 35 এর ক্ষুদ্রতম সাধারণ গুণিতক ও সবচেয়ে বড় সাধারণ গুণনীয়ক এর মধ্যে পার্থক্য হলো। তাহলে দেখো 75, 30, 35 আর 65 কিভাবে বের করবো আমরা? দেখো 5, 10, 35 এর ক্ষুদ্রতম সাধারণ গুণিতক অর্থাৎ লসাগু এবং সব থেকে বড় সাধারণ গুণনীয়ক অর্থাৎ গসাগু। তাহলে লসাগু আর আমরা গসাগুটা বের করে নেবো। দেখো 5, 10 আর হচ্ছে 35। দেখো এটা যদি আমরা লসাগু গসাগু বের করি, দেখো 5 দিয়ে দাও, 5 দিয়ে দিলে 5 একে 5, 5 দুগুণে 10 আর 5 সাথে 35 আর যাচ্ছে না। এবার দেখো তাহলে গসাগু কি হচ্ছে 5। ওকে, তাহলে এখানে এইচসিএফ পাচ্ছি কত আমরা? এইচসিএফ হচ্ছে 5। ওকে, আর দেখো এলসিএম কত পাচ্ছি আমরা? 5 গুণ 2 গুণ 7। ওকে, এলসিএম তাহলে এলসিএম দেখো কত হচ্ছে? 5 দুগুণে 10, 7 10 70। ওকে, আর এইচসিএফ হচ্ছে 5। এবার দেখো দুটো পেজের মধ্যে পার্থক্য করো, 70 মাইনাস 5 আমরা একদম পরিষ্কার পেয়ে যাচ্ছি। তাহলে কত হচ্ছে? 65। ওকে, তো দেখো তাহলে কত পেলাম? 65। ওকে, চলো নেক্সট। এবারে দেখো 105 এর গুণনীয়ক সংখ্যা। দেখো 105 এর গুণনীয়ক সংখ্যা কত? তাহলে গুণনীয়ক বলেছি আমরা 105কে দেখবো 105 এর কতগুলো গুণনীয়ক রয়েছে। দেখো আমরা 105টাকে যদি প্রথমে আমরা ভাঙাই, দেখো 105টাকে আমরা উৎপাদকে করব। দেখো যদি আমরা 5 দিয়ে দিই তাহলে কি হচ্ছে? 5 দুগুণে 10 আর 5 একে 5, তাহলে কত হলো? 21। আর এখানে যদি 3 দিয়ে দিই, 3 সাথে 21। ওকে, এবার দেখো আমরা কত কত পাচ্ছি, তাহলে এর গুণনীয়কগুলি কি কি হচ্ছে দেখো। তাহলে 105 সমান, দেখো প্রথমে 1 যাচ্ছে, তারপর হচ্ছে 3, তারপর দেখো 5। ওকে, তাহলে 3 5। এবার দেখো এইটা হচ্ছে 5 3 15 আর 7 15 105। তাহলে এখানে আমরা 7 দিলাম আর 15 দেব অবশ্যই করে। আবার দেখো 3 সাথে 21 আর 5 21 105, তাহলে এখানে 21 আমরা দেব। তারপরে দেখো 35, সরি
5 3 15, 5 7 35 আর 3 35 সং 105। তাহলে দেখো এখানে 35টাও আমরা অবশ্যই করে দেব। আর একটা দেখো কত হচ্ছে 105। তাহলে 1 2 3 4 5 6 7 8, কটা হলো 8টা। তাহলে সঠিক কটা হয়ে গেল দেখো 8টা। অবশ্যই 105 এর গুণনীয়ক সংখ্যা কটা? 8টা। ওকে, অবশ্যই করে তোমরা বুঝতে পারলে। দেখো এটাকে ভাঙিয়ে নিলাম, 5 পেলাম, 3 পেলাম, 7 পেলাম। এবার দেখো 5 3 15, আর তার সঙ্গে 7 গুণ করলে তাহলে 15 আর 7 হয়ে যাচ্ছে। আবার দেখো 3 7 21, তার সঙ্গে 5 গুণ করলে তাহলে 21টা হয়ে যাচ্ছে। তারপরে দেখো এই 5 7 35 আর 3টা গুণ করলে হয়ে যাচ্ছে 35 আর 105। তাহলে গণিত কত হলো দেখো 8টা। ওকে, চলো নেক্সট। অ্যাকচুয়ালি নম্বর প্রশ্ন কি বলছে দেখো, যদি এখন সময় 2:17 PM হয়, দেখো বিকেল 2:17, তাহলে এখন থেকে সময় 11 ঘন্টা 59 মিনিট পর কি হবে? তাহলে যদি 2:17 হয়, আমি যদি 2:17, ওকে, এবার দেখো 11 ঘন্টা 59 মিনিট, তাহলে এর সঙ্গে আমরা 2 ঘন্টা 17-এর সঙ্গে আমরা 11 ঘন্টা 59 মিনিটটা যোগ করে দেখো। খুব সোজা, একটু কনসেপ্ট ক্লিয়ার করে নিলে কিন্তু তোমরা অবশ্যই পেরে যাবে। এবার দেখো এটা আমরা যোগ করে দেবো। দেখো 9 7 16, 6 হাতে থাকে 1, আর 6 1 7, অর্থাৎ 76 হলো। ওকে, তারপর দেখো 2 1 3, আর এখানে 1 বসে গেল। এবার দেখো 13 ঘন্টা 76, তাহলে দেখো রাত কিন্তু মানে 12টার পরে চলে যাচ্ছে, যেহেতু 13 বলেছে, 13 মানে কি 12টা তারপরে একটা 13। ওকে, তাহলে দেখো তার মানে 1টা 76 মিনিট হচ্ছে। তাহলে 1টা 76 মিনিট, এখান থেকে যদি 60 নিয়ে নিই আমরা, এখানে 2টো হয়ে যাচ্ছে, আর পড়ে থাকলে 16, তাহলে 2:16 AM। ওকে, তাহলে AM কি হচ্ছে 2:16 AM। তাহলে সঠিক উত্তরটি হয়ে গেল দেখো 2:16 AM। ওকে, চলো নেক্সট। এবার দেখো 3টি সমকোণ ও একটি অর্ধেক সমকোণ হলো, তাহলে 3টে সমকোণে একটা অর্ধেক সমকোণ। দেখো 315, 285, 295, 305। এবার 3টে সমকোণ যদি আমরা দেখি, দেখো 90, তাহলে 3টে সমকোণ মানে 90 ইন্টু যদি আমরা 3 করি কি হয়? 3 লং 7, 270। ওকে, তাহলে 270, আর তার সঙ্গে বলেছে একটি অর্ধেক সমকোণ। অর্ধেক সমকোণ মানে আমরা 90 ডিগ্রি, তাহলে অর্ধেক মানে হচ্ছে 45। তাহলে 45 এখানে আমরা যোগ করে দেবো। দেখো 5, তারপরে 7 4 11, 1 হাতে থাকে 1, আর 2 1 3, দেখো কত হলো 315 ডিগ্রি। অবশ্যই করে দেখো 315 ডিগ্রি। ওকে, আশা করছি বুঝতে পারছো অবশ্যই করে। চলো নেক্সট, পরের প্রশ্নটা দেখো। বলছি 11টি 11 10 ও 11 শত সমান। দেখো প্রশ্নগুলো কিন্তু একটু অন্য ধরনের, একটু বুঝে নিতে হবে। ওকে, অবশ্যই দেখো তোমরা আমার চ্যানেল নতুন, এখনো সাবস্ক্রাইব করো না, তোমরা চটপট করে সাবস্ক্রাইব করে নাও। এবং তোমরা যারা অবশ্যই দেখছো, তো যদি ভালো লাগে একটু লাইক করে দাও। ওকে, সঙ্গে সঙ্গে একটু বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। যদি কোথাও কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। ওকে, তো গুরুত্বপূর্ণ ভিডিওগুলো অবশ্যই আসতে থাকবে এইভাবেই পরীক্ষা পর্যন্ত, সম্পূর্ণ ফ্রিতে। অবশ্যই তোমরা এই ক্লাসগুলো পেয়ে যাবে, সমস্ত পিডিএফগুলো অবশ্যই করে পেয়ে যাবে। ওকে, এবার দেখো 11টি 11 10, তাহলে 11টি 11 10 আর 11 শত, তাহলে 11 10 আমরা যোগ করবো। দেখো 11 10, তাহলে 11টি যদি আমরা 10 যোগ করি, গুণ করি, তাহলে কি হচ্ছে দেখো 11 10কে 110। এবার হচ্ছে 11 শত, 11টি 11 শত, তাহলে 11 ইন্টু তাহলে 100, তাহলে দেখো কত হচ্ছে 11 শত। ওকে, এবারে এই দুটো যোগ করলে কত হচ্ছে দেখো, তাহলে 11 আর এখানে 110, 11 শত আর 110, তাহলে 0 1, এবার 1 1 2, আর এখানে দেখো 1, তাহলে কত হয়ে গেল 1210। 11 ইন্টু 10, তাহলে 110, তারপরে দেখো এখানে হচ্ছে 1100, 100,
0 2 1210। আচ্ছা বন্ধুরা, প্রশ্নটা দেখে একটু সমস্যা আছে এখানে। 1210 তো উত্তর নেই, তাহলে এটা একটু সমস্যা আছে। দেখো এটা হচ্ছে 11 একক বা 11 প্লাস, হ্যাঁ 11 প্লাস 11 10 11 শত সমান। তাহলে যদি 11 প্লাস 11 দশক 11 শতক সমান, তাহলে 11 10 মানে হচ্ছে কি 11 ইন্টু 10, তাহলে 110। তারপরে হচ্ছে 11 শত মানে 11টা শতক। দেখো 1100, তারপরে দেখো তাহলে এটা যোগ করলে কত হচ্ছে 12, এবং এখানে বলছে 11 এর সঙ্গে, তাহলে 1210 আর 11টা ছিল এখানে, দেখো যোগ করে দাও, দিলে হচ্ছে কি 1 2, এখানে 2 আর 1। দেখো এবারে অবশ্যই করে কিন্তু এর মধ্যে উত্তর এসছে। দেখো হ্যাঁ, দেখো 1221, তাহলে সঠিক উত্তরটি হচ্ছে কি 1221। তাহলে বন্ধু দেখো প্রশ্নটি একটু ভুল ছিল, এখানে 11 প্লাস 11 10 প্লাস 11 শত সমান। ওকে, চলো নেক্সট। দেখো বন্ধুরা 44 নম্বর প্রশ্নটা কি বলেছে, 509 3028 এর যোগফল হলো। তাহলে 509 3028 এর যোগফল কত? দেখো 3028, তাহলে 3028 যদি আমরা লিখি, তাহলে 3028 আর হচ্ছে কত 509, তাহলে 509 এই দুটোর যোগফলে কত হবে আমরা যোগ করে দেবো। দেখো 8 9 17 7, হাতে থাকে 1 2 1 3, আর এখানে দেখো 5 বসে গেল, আর এখানে কত হচ্ছে 3 বসে গেল। তাহলে দেখো 3 5 3 7, তাহলে সঠিক উত্তরটি কোনটা হবে? দেখো 3 5 3 7। ওকে, চলো নেক্সট। বলেছে 12 3 4 5, মানে 1 2 3 4 5 এ 3 এর স্থান মান 12345 এর 3 এর স্থান মান ও মুখ্য বা প্রকৃতি মানের পার্থক্য কত? দেখো স্থান মান মানে সে যে স্থানে বসে আছে, অর্থাৎ যে সংখ্যাটা স্থান মান বলছে সেই সংখ্যাটা যেই স্থানে অবস্থান করছে সেই স্থানটা ধরে তার মানটা বের করতে হবে। আর প্রকৃত মান মানে যে সংখ্যাটি বলবে তার যে প্রকৃত মানটা। এবারে দেখো স্থান মান বলতে কি, দেখো 3 যে জায়গাটা রয়েছে আমরা দেখো 3 বসাবো। ওকে, এবার 3-এর পরে যে কটা যে সংখ্যাটা বলবে তারপরে যে কটা সংখ্যা থাকবে সে কটা কিন্তু শূন্য বসিয়ে দেবো। এটা হয়ে গেল কি স্থান মান। ওকে, তাহলে 300। আর 3-এর প্রকৃত মান কত? দেখো অবশ্যই করে 3, যে সংখ্যাটির প্রকৃত মান বলবে সেই সংখ্যাটি হচ্ছে। এবার এর বিয়োগ পার্থক্য বলেছে, দেখো তাহলে বিয়োগ আমরা করব। 3 আছে কয় দিলে এখানে 10 মিনিটে 7 3 10, এর কাছ থেকে 1 নেওয়া হয়েছিল, তাহলে এখানে হয়ে গেল 9, এর কাছ থেকে 1 নিয়ে এটা 10 হয়েছিল, তাহলে এখানে হয়ে গেল 2, তাহলে কত হলো 297। তাহলে সঠিক উত্তর হয়ে গেল 297। ওকে, চলো নেক্সট। দেখো 47 নম্বর প্রশ্ন কি বলেছে, নিচের কোনটি সঠিক নয়? নিচের কোনটি সঠিক নয়? দেখো 0.10 এর মান 0.1 এর সমান, 56.7 কেজি সমান 5670 গ্রাম, একটি ঘনকের 6টি মুখ থাকে, একটি 1 মিলিমিটার সমান 0.1 সেমি। এবার দেখো তাহলে সঠিক নয় কোনটি আমরা দেখব। দেখো 0.10, অর্থাৎ এটাকে আমরা কিন্তু লিখতে পারি 0.1, অর্থাৎ এখানে এরপরে যতগুলো আমরা শূন্য দিই এর কোনো শূন্য কোনো কিন্তু ভ্যালু থাকে না। ওকে, তাহলে এটাকে আমরা এইভাবে কিন্তু আমরা লিখতে পারি, তাহলে এইটাকে আমাদের সঠিক হচ্ছে, কিন্তু সঠিক নয় বলেছে। এবারে দেখো এবার 56.7 কেজি, তাহলে 56.7 কেজিটাকে আমরা গ্রামে নিয়ে যাই, তাহলে 56 কেজি মানে হচ্ছে 56,000। ওকে, দেখো 56 কেজি মানে 56,000 গ্রাম, আর এখানে 700 ছিল, তার মানে আমার এখানে 700 গ্রাম। যোগ করে দাও, দিলে কত হচ্ছে 0 0 7 6 5, অর্থাৎ
56,700 গ্রাম। এখানে বলেছে 56,070 গ্রাম। তাহলে দেখো এটা কিন্তু সঠিক নয়। তাহলে আমরা দেখো উত্তরটা পেয়ে গেলাম। তারপরে দেখো একটি ঘনকের 6টি মুখ থাকে, অবশ্যই কিন্তু দেখো একটা ঘনক থাকে, সেই ঘনকের 6টা অবশ্যই করে কিন্তু তল থাকে। ওকে, আমরা জানি একটা ঘনকের কি হয়, 6টা তল থাকে। ওকে, একটা ঘনকের কিন্তু 6টা তল থাকে, অবশ্যই করে জানি। তারপর দেখো 1 মিলিমিটার সমান কিন্তু 0.1 সেন্টিমিটার। অবশ্যই কিন্তু 1 মিলিমিটার, যেহেতু মিলির পরে কিলো, হেক্টর, ডেকা, মি, ডেসি, সেন্টি, মিলি, অর্থাৎ সেমির পরে কি হচ্ছে কি মিলি, অর্থাৎ এক ঘর অর্থাৎ 10 মিলির পরে কিন্তু 1 হবে। ওকে, চলো নেক্সট। দেখো বন্ধুরা, আজকের কিন্তু গুরুত্বপূর্ণ এই একটা ক্লাস ছিল। আশা করছি তোমাদের খুবই উপকারে আসবে। তোমরা প্রত্যেকে শেষ পর্যন্ত দেখেছো, আশা করছি প্রশ্নগুলো কেমন তোমরা দেখলে। এইভাবে কিন্তু প্রত্যেক দিন আমি কিন্তু প্রশ্নগুলি নিয়ে আসবো তোমাদের জন্য আলাপ আলোচনা করার জন্য। এবং অবশ্যই করে দেখো তোমরা অবশ্যই প্রশ্নগুলো ভালো করে প্র্যাকটিস করো। আশা করছি তোমাদের কনসেপ্টগুলো ক্লিয়ার হবে এবং ধীরে ধীরে আরও কঠিন থেকে কঠিনতর আমরা কিন্তু প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব পরপর। তো কনসেপ্ট ক্লিয়ার করা দরকার। প্রথমে প্রত্যেকটা প্রশ্নে কিন্তু ডিটেলসে আলোচনা করছি। আশা করছি ভিডিওটি আজকে তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই করে লাইক করে দাও, বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দাও, এবং যারা এখনও আমার চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে নি, সাবস্ক্রাইব করে নাও, নাহলে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো অবশ্যই মিস করে যাবে। যেহেতু পরীক্ষা আসন্ন, তো প্রত্যেকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। এবং চলো দেখা হবে আবার নতুন একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা পড়তে থাকো, ভালো থাকো। প্রত্যেকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।